স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ৮০তম দিবস। তার আগে ১৯০ বছর ধরে আমাদের দেশে মুক্তির আন্দোলন, জাতীয় মুক্তির আন্দোলন সংগঠিত হয়েছে এবং তার জন্য অসংখ্য মানুষ, যারা বিমানদা বললেন, নির্যাতনের শিকার হয়েছে, ফাঁসির মঞ্চে জয়গান গেয়ে গেছে, মুক্তির সোপানতলে অনেকে প্রাণ বিসর্জন দিয়েছে, কালা পানিতে গেছে, আজীবন কারাবাস করেছে, সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছে, অনেককে দেশান্তরী হতে হয়েছে, আবার অনেকে দেশের বাইরে গিয়েও এই মুক্তির আন্দোলন, জাতীয় মুক্তির আন্দোলন, স্বাধীনতা আন্দোলনে সংগঠিত করার চেষ্টা করেছে। দেশ থেকে দূরে গিয়েছেন, কিন্তু দেশের ভাবনা থেকে দূরে যাননি। আমাদের এখানে আমরা যখন আজকে স্বাধীনতা দিবস পালন করছি, সেই সব শহীদদের স্মরণ করতে হয়, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হয়, যারা নির্যাতন ভোগ করেছেন, যারা পিউনিটিভ অ্যাকশন ব্রিটিশের গোটা গ্রাম, গোটা জেলাকে শাস্তি ঘোষণা করে দিয়েছে, তার শিকার হয়েছেন যে সমস্ত মানুষ, তাদের প্রতি আমাদের সবসময় তাদের সেই ত্যাগকে স্মরণ রাখতে হবে, তাদের সেই নির্যাতনকে ভুলে গেলে চলবে না। আসলে সাম্রাজ্যবাদ সবসময় এটা করে, আজও করছে। পৃথিবীর যে কোনো প্রান্তে, আমাদের দেশেও তাদের লুটের জন্য, তাদের ব্যবসার জন্য, তাদের আধিপত্যের জন্য, তাদের দখলদারি মনোভাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই শোষণ, এই শাসন চাপিয়ে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তারা সরাসরি গিয়ে নিজের ঝান্ডা পুঁতে দিয়ে দেশকে গোলাম করত এবং নেটিভ বা দেশবাসীকে দাস মনে করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ফাঁসিবাদের পরাজয়ের পরে, সাম্রাজ্যবাদের, ব্রিটিশ সাম্রাজ্যবাদের সূর্যাস্তের পরে এখন আর কেউ কোনো দেশে, এমনকি কোনো একটা দ্বীপে গিয়েও নিজের ঝান্ডা গেড়ে দেশটাকে দখল করতে পারে না। তখন ওরা ব্যবসা দখল করে, শেয়ার মার্কেট দখল করে, পুঁজির বাজার দখল করে, মিডিয়া দখল করে, প্রচার মাধ্যমকে দখল করে, বুদ্ধিজীবীদের নিজেদের সঙ্গে নিয়ে আসে, মানুষের মগজের মধ্যে মগজ দখল করে। মানুষের মগজ দখল করলে, মানুষের মগজকে দাসত্ব নিয়ে আসে গেলে, গোলামিতে নিয়ে গেলে এত সহজ না। মানুষ স্বাভাবিকভাবে স্বাধীন চেতা, সব মানুষ যুগে যুগে সে দাসত্ব শৃঙ্খল চায় না। কবির ভাষায় স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। সেজন্য ওরা যেটা করে, জাত পাত, ধর্ম, বর্ণ, ভৌগোলিক বিভিন্ন পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে। এই যে রবীন্দ্রনাথের কথা বললো, আমরা সবাই জানি চিত্তযথা ভয়শূন্য বলা হয়, সেখানে বসুধারে খণ্ড ক্ষুদ্র করে রাখার চেষ্টা করা হয়। রবীন্দ্রনাথের আহ্বান ছিল তারই বিরুদ্ধে। এই যে সংকীর্ণতা, ক্ষুদ্রতা, সেটা গ্রাস করে। কি করে করবে? তার একটা আনুষ্ঠানিক পর্ব হচ্ছে তারা আচারের ওপর জোর দেয়, বিচারকে ভুলিয়ে দেয়। তখন বলে রাজনৈতিক চর্চা, রাজনৈতিক বোধ, রাজনীতি, মতাদর্শ, লক্ষ্য, কর্মসূচি এসব চলবে না। কি চলবে? কতগুলো আচার চলবে। এবং সেই আচারের ভিত্তি করে নতুন নতুন যারা মার্কিন সাম্রাজ্যবাদের, ইঙ্গো মার্কিন সাম্রাজ্যবাদের দালাল হবে, তাদেরকে তারা এক একটা দেশের দেব দেবী বানায়, নতুন করে দেব দেবী বানায়, আচারের মধ্যে দিয়ে বানায়। কেউ বলে ৩০০ বছর পরে মূর্তি করে তার পুজো হবে, কেউ বলে ইনি অবতার হয়ে চলে এসছেন। আসলে দেশের মানুষের কাছে দেখায় যে সেই হচ্ছে মুক্তিদাতা, আর তার আগে কোনো মুক্তি ছিল না, স্বাধীনতা ছিল না। এই জন্য 2011 বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে যারা তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা, তারা বলেছিলেন এই দেশ স্বাধীন হলো, বাংলা স্বাধীন হলো। তার আগে স্বাধীন ছিল না। আর 14 সালে বলা হলো, মোদী আসার পরে, যে দেশ স্বাধীন হলো। আবার দেশ স্বাধীন হলো, কিন্তু এখানে শুভেন্দু সরকার আসার পরে বলা হচ্ছে এইবার বাংলা স্বাধীন হলো। কিন্তু স্বাধীন শব্দটা বলে না।
স্বাধীন শব্দের সঙ্গে এদের জন্মগত বিরোধিতা আছে, কিন্তু বলতে পারে না, কারণ স্বাধীন চেতা মানুষ। শোনো, ধরেছে আজাদি, কারণ আজাদ বললে, আচ্ছা ফ্রিডম, আমরা যখন ইন্ডিপেন্ডেন্স ডে বলি, ইংরেজিতে এরকম অনেক শব্দ ভোকাবুলারি আছে, তাহলে স্পিরিট অফ ফ্রিডম, তাহলে আজাদি হচ্ছে ফ্রিডম। তাহলে আমরা বলি ফ্রিডম অফ স্পিচ, বলবে না, তোমার যা কিছু বলতে পারবে না, জোর করে যে স্লোগান দেবো সেটাই, তার মানে দাসত্ব, প্রভুত্ব। তারপরে বলে এই যে প্রেস ফ্রিডম, মিডিয়া হইচই করছে, তো কি নিয়ে হইচই করবে? যেটা সরকার থেকে বা শাসক থেকে বলে দেওয়া হবে, তার নিজস্ব কোনো স্বাধীনতা থাকবে না। সে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন একই কথা ভাঙা রেকর্ডের মতো বাজিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, মিথ্যা প্রচার করবে, অসুবিধা নেই, কিন্তু সত্য বলার তার স্বাধীনতা নেই। আসলে আমাদের দেশ যখন স্বাধীন হলো, সংবিধানে কতগুলো এই অনেকগুলো জাতি জনগোষ্ঠী নিয়ে, তো যেটা আমাদের শপথে বললাম, তাদেরকে একসঙ্গে বাঁধার জন্য কতগুলো প্রেসক্রিপশন দেওয়া হলো। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, বাগা বাগা সব লোকজন, তারা অনেক তর্ক বিতর্ক করে তারা ঠিক করলেন, এই যে নানা জাতি নানা ভাষা বলে না, নানা জাতি নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, যেটা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যত মত তত পথ। তার মানে এগুলো হচ্ছে গণতন্ত্রের কথা, এটা সাংবিধানিক কথা হচ্ছে যে একটা বহুত্ববাদ, যেখানে হচ্ছে প্লুরালিজম, যেখানে তোমার পোশাক, খোরাক, তোমার বাসস্থান, তোমার ভাষা আলাদা হতে পারে, কিন্তু তাও আমরা সবাই ভারতীয়। এই বোধটা তৈরি করার জন্য সবাইকে এক জায়গায় করতে হয়, আর এটার জন্য বিচার লাগে, শুধু সংবিধান লাগে না, এটার জন্য একটা লক্ষ্য লাগে। তাহলে স্বাধীনতার আগে লক্ষ্য ছিল সাম্রাজ্যবাদের বিরোধিতা। তাহলে আমাদের কাছে দেশপ্রেমিক কারা? যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছে। আর দেশপ্রেমিক কারা নয়? যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতা করেনি, যেমন সবচেয়ে বেশি দরকার ছিল। যখন আমাদের দেশে মুক্তি, স্বাধীনতা, জাতি, মহাজাতি, রাষ্ট্র এইসব নিয়ে বিতর্ক হচ্ছিল, তখন কেউ কেউ খুব ভালো করে অংশগ্রহণ করেননি, বুঝে শুনে বলেছেন না, আমরা ধর্ম চর্চা করব, ধর্মের আচার করব, আমরা এইসব বিচার করব না। কারণ বিচার করতে গেলেই জাতি কি, রাষ্ট্র কি, স্বাধীনতা কি, কোন পথে স্বাধীনতা হবে, অহিংস পথে হবে না সহিংস পথে হবে, যুগান্তর সমিতি হবে না অনুশীলন সমিতি দিয়ে হবে, কমিউনিস্ট পার্টি দিয়ে হবে না কংগ্রেস দিয়ে হবে, বিদ্রোহ করে হবে না অসহযোগ আন্দোলন করে হবে, এ অনেক বিতর্ক। এইসব বিতর্কে যারা অংশগ্রহণ করেনি, এখন দেশ যখন স্বাধীন হয়ে গেছে, তখন বলছে এসো আমরা বিচার করি। কি বিচার করি? কার কি খাদ্য, কার কি পোশাক, কার কি বুলি, কার কি ভাষা, এগুলো সব হচ্ছে স্বাধীনতার বিপরীতে। স্বাধীনতা মানে, আজাদি মানে, ফ্রিডম মানে মেরি মার্জি। তাহলে আমাদের সংবিধানে সেটা বলা হয়েছে, আমি বিস্তারিত করব না। সংবিধানের প্রস্তাবের মধ্যে এই জন্যই বলা হয়েছে ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি, যেটা ফ্রেঞ্চ বিপ্লব থেকে নেওয়া হয়েছে। সাম্য, স্বাধীনতা এবং সমতা, ভ্রাতৃত্ব। তাহলে সাম্য, সমতা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, এবং তার সঙ্গে হচ্ছে লিবার্টি, স্বাধীনতা, সেটা লেখা আছে। তাহলে এখন যদি পুলিশকে দিয়ে বলে তোমার এই লিবার্টি নেই, এখন যদি সাং পরিবারকে দিয়ে বলে তোমার এই লিবার্টি নেই, তাহলে ওটা সংবিধান বিরোধিতা। আর এই লিবার্টির ধারণা, সাম্যের ধারণা আসে তখনই যখন বিচার, জাস্টিস, ন্যায়, গোটা বিশ্বে ভারত ন্যায়ের কথা বলেছে প্রথম দার্শনিক ভাবে, বিচারের মধ্য দিয়ে, জাস্টিস। আর এই জন্যই বলেছে কারণ এখানে মহামানবের সাগর তীরে, সেখানে চারিদিক থেকে এসছে লোকজন। তাহলে তাদের মধ্যে যদি একটা সেন্স অফ জাস্টিস না থাকে, সমানতা না থাকে, তাহলে ইকুয়ালিটি যদি না থাকে, ইকুয়াল অপরচুনিটি না থাকে, তাহলে আমরা কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হব? আমরা রবীন্দ্রনাথের গানে আছে, গীতিনাট্যে আছে, যেখানে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোরা, হ্যাঁ, নইলে মোরা রাজার সনে
মিলবো কি শর্তে? তার মানে হচ্ছে রাজার শর্তে আমি মিলবো না। মোদি ইয়া বলিয়াছেন তাহাই করিব, মোহন ভাগবত ইয়া বলিয়াছে তাহাই করিব, তাহলে স্বাধীনতা থাকে না, লিবার্টি থাকে না, তাহলে ভক্তমণ্ডলী হয়ে যায়। আমরা ভক্তমণ্ডলী না, আমরা দেশপ্রেমিক সাধারণ নাগরিক, এবং আমাদের নাগরিকতা হচ্ছে সংবিধান সিদ্ধ, সংবিধানের ভিত্তি। যে সংবিধান 190 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, শুনেছেন সাঁওতাল বিদ্রোহ, ফকির বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, চোয়ার বিদ্রোহ, একেবারে সবচেয়ে প্রান্তিক মানুষের থেকে শুরু করে আমাদের শহরে মধ্যবিত্ত মানুষ সবাই মিলে। উদাহরণ তো আছে, যখন আজাদিন ফৌজ তাকে যখন ব্রিটিশ গ্রেপ্তার করে নিয়ে এসে লালকেল্লায় যখন বিচারের নামে প্রহসন করছিল, এই কলকাতা, এই উত্তর কলকাতা, এই মধ্য কলকাতা হই হই করে রাস্তায় নেমেছিল, শহীদ হয়েছিল ছাত্র, এবং সেখানে হিন্দু মুসলমান দেখা হয়নি। রামেশ্বর ব্যানার্জিও শহীদ হয়েছেন, আব্দুল সালামও শহীদ হয়েছেন। যখন রশিদ আলী দিবস পালন করা হয়েছে, যখন ভারতীয় নৌসেনা, রয়্যাল ইন্ডিয়ান নেভি, ওরা বলতো বিদ্রোহ করলো মহারাষ্ট্রে, কোনো জাতপাত ধর্মবর্ণ ছিল না, সবাই মিলে ব্রিটিশের বিরুদ্ধে বিক্ষোভ ঘোষণা করলো। তার পক্ষে মহারাষ্ট্রে মুম্বাইতে যখন স্ট্রাইক হলো, কমিউনিস্ট পার্টি, ট্রেড ইউনিয়ন, তাদের নেতৃত্বে হাজারো মানুষ রাস্তায় নেমে এলেন। শুধু ছাত্র যুব নয়, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মধ্যবিত্ত মানুষ সবাই নেমে এলেন। তাহলে স্বাধীনতার লড়াই, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, এই সবাইকে এক কাট্টা করেছিল। আমাদের এই কলকাতার বুকে গাড়োয়ানদের, দারোয়ানদের সবাইকে রাস্তায় নামানো হয়েছিল, ধাঙরদের। এটা বুঝতে হবে। অনেকে মনে করেন শুধু বোধহয় আমরা কয়েকজন বাবু মিলে স্বাধীনতা এনেছি, না। এই সব অংশের মানুষ, সবচেয়ে প্রান্তিক মানুষ সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেছে। আর এখন দাঁড়িয়ে আমি যে কথা বলছিলাম, তাহলে কারা স্বাধীনতা বিরোধী? আমি একটা উদাহরণ দিতে পারি, নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে। তিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, তাকে বাস্তবিত করার চেষ্টা করেছিলেন, জেল গিয়েছিলেন, কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে সংগঠিত করার চেষ্টা করেছিলেন, পূর্ণ স্বাধীনতা চেয়েছিলেন। গান্ধীজির সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল, সেটা পথের, বিচারের, ব্যক্তির না। যখন আজাদিন ফৌজ করলেন, তখন নেহরু ব্রিগেড করলেন, তার এটা কোনো ব্যক্তিগত লড়াই ছিল না। এইটাই হচ্ছে গণতন্ত্র। আর সেখানে দাঁড়িয়ে আজকে যারা দেশে ক্ষমতায় এসছে, তাদের মধ্যে কেউ কেউ বলছেন, আমি সবাই বলবো না, কেউ কেউ আগ বাড়িয়ে যারা তৎকাল বিজেপি, তারা ওই তৎকাল রিজার্ভেশন হয় না, রিজার্ভেশন পাওয়ার জন্য তারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুন্ডা বলছেন। আসলে 1946 এর দাঙ্গায় হিস্টোরিক্যালি কলকাতা পুলিশের খাতায় এবং ইতিহাসবিদদের লেখায় যাকে গুন্ডা বলা হয়েছে, তাকে এখন মহানায়ক সাজানো হচ্ছে, তার নামে রাস্তা হবে। আর যিনি ওই সময় হিন্দু মুসলমানকে এক কাট্টা করার চেষ্টা করেছিলেন, তাকে এখন ভিলেন বানানোর চেষ্টা হচ্ছে। আসলে কি হয়, ভারতীয় জনতা পার্টি তৈরি হওয়ার আগে ওটা ছিল ভারতীয় জনসংঘ। জনসংঘের নেতা ছিলেন নানাজি দেশমুখ। যখন ভারতীয় জনতা পার্টি হয়ে গেল, উনি কট্টর জনসংঘ, উনি তৎকাল বিজেপি হননি, উনি জনসংঘকেই বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু তার বিচারের জায়গা থেকে, নামের থেকে এটা হয় না, কিন্তু আমি মজা করে বলি, তাহলে নানাজি দেশমুখ। তাহলে বিজেপি এখন দেশে নানা মুখ আছে, আর বিজেপি নেতাদেরকে জি বলতে হবে, মোদিজি, শাহজি, অমুকজি, শুভেন্দুজি। তাহলে এখনো বিজেপি তৈরি হলেও তারা ওই জনসংঘের নানাজি দেশমুখটাই করছে, এবং নানা মুখে নানা কথা বলছে। একজন নেতাজিকে অপমান করছেন, আরেকজন নেতাজি ছবি লাগিয়ে তাতে মালা দিচ্ছেন। আমি দেখলাম স্বাধীনতার জন্য যিনি লড়াই করলেন, আমরা গিয়ে সেখানে মালা দিয়ে, নেতাজি সুভাষ বোসের মূর্তিতে মালা দিয়ে পাঁচমাথার মোড়ে এখানে প্রোগ্রাম শুরু করলাম। কিন্তু এই প্রথম দেশের সরকারের তরফ থেকে, রাজ্যের সরকারের তরফ থেকে নেতাজির মূর্তিতে মালাদান করা হলো না, সেখানে শুক্ল মালা এখনো পড়ে আছে। এটাই হচ্ছে কেন? কারণ এই জন্যই, তিনটে কারণ আমি বলবো, অনেক কারণ আছে। এখানে নেতাজি বিশারদ আছেন, নরেন্দ্র কোটায় চলে গেল। এক, নেতাজি যখন রাজনীতিতে এলেন ছাত্র অবস্থায়, তখন তিনি রেকর্ডেড, তিনি অনুপ্রাণিত হলেন পলাশির যুদ্ধ, সিরাজউদ্দৌলা, এবং সেখানে যে বাঙালির খুনে রাং হলো, লাল হলো, যেটা ক্লাইভের খঞ্জর, তাতে ক্লাইভ ঠিক আছে, কিন্তু লাল হলো সেটা এরা মানতে পারবে না। ঠিক আছে, কারণ গেরুয়া করতে হবে, লাল সরাতে হবে।
কিন্তু রক্ত যখন শহীদ যখন হয়েছে তখন তো লাল রক্তই বেরিয়েছে। আর তারপর হলো বাঙালির খুনে, ওরা মনে করে না বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, আবার বাঙালি মুসলমান নয়, তারা জেহাদি, তারা বাংলাদেশি। তাহলে বাঙালির খুনে লাল হলো, যেটা ক্লাইভের খঞ্জর, যেটা দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু 17 বছরের ছাত্র, তিনি অনুপ্রাণিত হলেন। কিন্তু এখন যারা মোদি দ্বারা অনুপ্রাণিত, তারা মনে করে স্বাধীনতা ওখানে অস্ত যায়নি, স্বাধীনতার সূর্য। ওরা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে মনে করেনি কোনোদিন যে ওরা পরাধীন করেছে। ওরা মনে করে, যারা হিন্দু পুনর্জাগরণবাদী একেবারে গোড়া থেকে, যে ইংরেজ হচ্ছে মুক্তিদাতা। আর এই জন্যই ওরা কোনোদিন, সাভারকার যখন মুচলেকা দিয়েছিলেন, যখন রত্নাগিরি জেলে নিরঞ্জন সেন, পরবর্তীকালে যিনি কমিউনিস্ট নেতা হয়েছেন, সূর্য সেন মাস্টারদা, চট্টগ্রাম যুব বিদ্যালয়ের নায়ক, রত্নাগিরি জেলে যখন বন্দী, আর তখন সাভারকার, ইতিহাসকে জানা উচিত, তিনি আন্দামান জেলে মুচলেকা দিয়েছেন যে আমাকে মুক্ত করে দাও, আমাকে যদি জেল থেকে বার করে দাও তাহলে আমি রত্নাগিরি জেলার বাইরে কোনোদিন পা রাখবো না, আমি মুক্তি, স্বতন্ত্রতা, আজাদি এই শব্দ উচ্চারণ করব না, এবং আমি দেশের জওয়ানদেরকে বলবো ব্রিটিশের বিরুদ্ধে লড়ে লাভ নেই। 3টে শর্ত। সাভারকারকে ওরা বীর মানে, এটা আবার বুঝে নেন। নেতাজি কিন্তু, নেতাজি নিজের নাম নিজে রাখেননি, নেতাজি দেশের মানুষ। হ্যাঁ, তারপরে হচ্ছে মহাত্মা, রবীন্দ্রনাথ বলে দিয়েছেন, বিশ্বগুরু, বিশ্বকবি, ওরা রবীন্দ্রনাথ নিজের নাম করেননি, কিন্তু বিশ্বগুরু নিজের নাম নিজে যেমন করেছেন, ওরকম সাভারকারও নিজে বই ছাপিয়েছিলেন বেনামে, এবং নিজের আগে বীর লাগিয়ে রেখেছিলেন। বীর কখনো নিজের নামে স্বঘোষিত করে হয় না। আজাদ হিন্দ ফৌজ তৈরি করে নেতাজি সুভাষচন্দ্র শুধু দেশপ্রেমিক নন, তিনি বীর, সেটা প্রমাণ করেছিলেন। তাহলে ওদের তৃতীয় ঝগড়া হচ্ছে আজাদ হিন্দ কেন? কারণ আজাদ, সাভারকার বলেছে আজাদ শব্দটা ব্যবহার করা যাবে না, মুচলেকায় লিখে দিয়েছে। আবার হিন্দ কেন? এটা একটা মজার কথা, যে আমাদের বুঝতে হবে, বামপন্থীদেরও বুঝতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় রাজনীতি করছেন যখন ওই আচারের নামে খণ্ড ক্ষুদ্র করে ভাগ করা হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, আবিদ হোসেন সাফরানি, দক্ষিণের লোক, হায়দ্রাবাদের লোক, তার সঙ্গী, তাকে বললেন, তখন জয় শ্রীরাম স্লোগান ছিল না, তখন হয় বন্দে মাতরম ছিল, নাহলে ইনকলাব জিন্দাবাদ ছিল। যারা ফাঁসি মঞ্চে গেছে, ভগৎ সিং এর মতো লোকেরা ইনকলাব জিন্দাবাদ বলেছে, আর তা নাহলে বাকিরা বন্দে মাতরম স্লোগান দিয়েছে। জাতীয়তাবাদী, কিন্তু কিভাবে হবে দেখা যাবে। একটাও ব্রিটিশ কারাগারে জয় শ্রীরাম স্লোগান কোনোদিন কেউ দেয়নি, কোনোদিন শোনা যায়নি। বরঞ্চ যারা হিন্দু পুনর্জাগরণবাদী ছিল, ভারত হিন্দু মহাসভা বা RSS, তারা বলতো দাঙ্গার সময় হর হর মহাদেব। মুসলমানরা যেমন বলতো নারে তাকবীর, আল্লাহু আকবার, আর হিন্দু পুনর্জাগরণে বলতো হর হর মহাদেব। এখন যেহেতু হর ঘর মোদি হয়ে গেছে, হর ঘর তিরঙ্গা হয়ে গেছে, এখন আর হর হর বলে না, ঠিক আছে? এমনকি শিবের মাথায় যখন জল ঢালতে যাচ্ছে তখনও জয় শ্রীরাম বলে, তখনও কিন্তু ভোলে বাবা পার করেগাও বলে না, আর তখন কিন্তু হর হর মহাদেবও বলে না। এটা যারা সভ্য আছে তাদের বুঝতে হবে, আসলে এটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েশন। ওরা অ্যাপ্রোপ্রিয়েট করতে চাইছে, কিন্তু নেতাজিকে অ্যাপ্রোপ্রিয়েট করতে পারবে না, ভগৎ সিংকে অ্যাপ্রোপ্রিয়েট করতে পারবে না, বিবেকানন্দকে অ্যাপ্রোপ্রিয়েট করতে পারবে না। তখন এদেরকে ভিলেন বানাতে হবে। অন্নদাশঙ্কর অনেক আগে বলেছিলেন, যদি লেনিনের মূর্তি ভাঙে তাহলে গান্ধী বাঁচবে না, যদি গান্ধীর মূর্তি ভাঙে তাহলে নেতাজি বাঁচবে না, আর যদি নেতাজির মূর্তি ভাঙে তাহলে ওরা উলঙ্গ নৃত্য করবে। আজকে কলকাতার বুকে, রাজ্যের বুকে আমাদের দুর্ভাগ্য, তারা উলঙ্গ নৃত্য করছে। মানুষের কথা বলার অধিকার থাকবে না, কিন্তু উলঙ্গ নৃত্য করার অধিকার থাকবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আর লাস্ট কথা, আমি জাস্টিস বলছিলাম, যে অন্য বক্তারা বলেছে, জাস্টিস মানে হচ্ছে কি রকমের, শুধু বিচার নয়, তাহলে ন্যায়। ন্যায় মানে হচ্ছে সেটা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক। এই লড়াই চলবে। আম্বেদকরও বলেছেন রাজনৈতিক স্বাধীনতা হয়েছে, কিন্তু অর্থনৈতিক সামাজিক হয়নি। সামাজিক ন্যায়ের লড়াই চলবে, অর্থনৈতিক সাম্যের লড়াই চলবে। এখন যেহেতু অর্থনৈতিক বৈষম্য অনেক বেড়ে যাচ্ছে, আমাদের জমি, বাড়ি, খনি, কৃষি সব দখল করে নিচ্ছে, আমাদের ব্যবসা বাণিজ্যের শর্ত আমেরিকা যা খুশি চাপিয়ে দিচ্ছে, আমাদের কৃষিকে সর্বনাশ করে দিচ্ছে, তখন দাঁড়িয়ে
আমাদের স্বাধীনতা রক্ষা করা মানে হচ্ছে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা, আমাদের অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করা। আর সেটা করলে এই আচারের খুচরো ঠুনকো ঝগড়ার মধ্যে না গিয়ে বিচারে আমাদের ঠিক করতে হবে কোনটা দেশের স্বার্থে। আর দেশের স্বার্থ মানে হচ্ছে দেশের মানুষ, আর দেশের মানুষ মানে হচ্ছে সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে দুর্বল অংশ। ওরা এই দুর্বল অংশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সেটা হকার উচ্ছেদ হোক, আর সেটা রেলের পোর্টের জমি থেকে গরিব মানুষকে উচ্ছেদ হোক। সেখানে দাঁড়িয়ে ক্রমাগত কনসেন্ট্রেশন অফ ওয়েলথ হচ্ছে, এটা আমাদের স্বাধীনতার পক্ষেও খুব ক্ষতিকর। তাহলে আমরা চাই ইকুয়ালিটি, এবং ইকুয়ালিটি সম্ভব নয় যদি ইকুইটি না থাকে। ইকুইটি মানে হচ্ছে অংশীদারিত্ব। এসআইআর এর নামে ভোট থেকে কিছু লোকের অংশীদারিত্ব কমিয়ে দিচ্ছে। আজকে দেখেছে নিটে পাস করেছে, এত জালিয়াতি জালি করার পরেও, মুর্শিদাবাদের শামশেরগঞ্জের, তার মায়ের নাম আছে এসআইআর এ, কিন্তু বাবার নাম নেই বলে বলা হচ্ছে সে বাদ। সে জয়েন্ট এন্ট্রান্সে নিটে পাস করার পরেও মেডিকেলে ভর্তি হতে পারবে না। এক্সক্লুশন, যেরকম প্রতিদিন মুখ্যমন্ত্রী বলছেন অন্নপূর্ণা যোজনায় এ বাদ, রেশন কার্ডে ও বাদ, সুকন্যায় সে বাদ। এরা হচ্ছে বাদ দেওয়ার রাজনীতি। স্বাধীনতা আন্দোলনে বলা হয়েছিল সবাই এসে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক হও, আর এখন আমরাই বলি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি লড়তে হয় সবাইকে এক কাট্টা হতে হবে। এক করার লড়াইয়ে সামিল হবেন না ভাগ করার লড়াইয়ে সামিল হবেন, সেটা ভারতবাসীকে সিদ্ধান্ত নিতে হবে।